হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কুর টিউটোরিয়াল। আজ আমরা পড়তে চলেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর মেন পাঠ্য বই সাহিত্য মেলা। সূচিপত্রে চোখ রাখা যাক। তো প্রথম অধ্যায় আমরা দেখতে পাচ্ছি ভরদুপুর নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। আজ আমরা এই কবিতা নিয়ে আলোচনা করব। কবিতা নিয়ে পড়া শুরু করার আগে প্রথমে আমরা কবির পরিচিতি সম্পর্কে জেনে নেব, তারপরে আমরা কবিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে কবির মূল বিষয়গুলি আমি তুলে ধরেছি, সেগুলো তোমরা দেখে একবার মুখস্থ করে নেবে। কবি অর্থাৎ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম হয়েছিল 19 অক্টোবর 1924 সালে, মৃত্যু 25 ডিসেম্বর 2018 সালে। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু আরও প্রভৃতি রয়েছে। এইগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে। বিখ্যাত কাব্যগ্রন্থ উলঙ্গ রাজা, যার জন্য তিনি পুরস্কার পেয়েছিলেন 1974 খ্রিস্টাব্দের সাহিত্য একাডেমি পুরস্কার। প্রথমেই আমি তোমাদেরকে মেন পয়েন্টগুলো তুলে ধরেছি, তো আরেকবার দেখে নাও। নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন 1924 সালের বাংলাদেশের ফরিদপুর জেলায়। সত্যযুগ পত্রিকার সাংবাদিক রূপে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন। বহুদিন তিনি আনন্দমেলার সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। বাংলার কবিতার জগতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অন্য একজন জনপ্রিয় নাম। তার কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু প্রভৃতি। উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছেন। তারপরে দেখো, দুটো প্রশ্ন দিয়েছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? তোমরা নিজেরাই পারবে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান হলো বাংলাদেশের ফরিদপুর জেলা, এইভাবে লিখতে হবে। তারপর দ্বিতীয় প্রশ্ন, তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম। তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম রয়েছে নীল নির্জন ও অন্ধকার বারান্দা। আর কলকাতার যিশু রয়েছে, তোমাদেরকে না লিখলেও চলবে, যেহেতু এখানে দুটো কাব্যগ্রন্থের কথা বলা হয়েছে। তো এবার চলো আমাদের মূল বিষয় কবিতার দিকে চোখ রাখা যাক। ভরদুপুর নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। ওই যে অসৎ গাছটি, ও তো পথিকজনের ছাতা, তলায় ঘাসের গালছে খানি আদর করে পাতা। অর্থাৎ দেখো, ভালোভাবে বুঝে নাও। ওই যে অসৎ গাছটি, মানে এখানে অশ্বত্থ গাছের কথা বলা হয়েছে। ও তো পথিকজনের ছাতা, অর্থাৎ পথিক মানে যারা রাস্তা দিয়ে যায় তাদেরকেই পথিক বলা হয়। আর ছাতা অর্থাৎ অশ্বত্থ গাছ, তোমরা তো জানোই খুব বড় হয়, অশ্বত্থ গাছের নিচে ছায়া পাওয়া যায়, তাই বলছে অশ্বত্থ গাছ ছাতার মতন করে ছায়া দিচ্ছে, তাই বলছে অশ্বত্থ গাছ ও তো পথিকজনের ছাতা। তার পরের লাইন কি বলছে? তলায় ঘাসের গালছে খানি আদর করে পাতা। মানে এবার অশ্বত্থ গাছ যে হয়েছে, অশ্বত্থ গাছের নিচে তো ঘাস হয়, ঘাস হয়ে এমন ঘাসগুলো পুরু হয়ে গেছে, সেগুলো একদম গালিচা, অর্থাৎ বাড়ি তোমাদের যে কার্পেট হয় না, সেই কার্পেটের মতন হয়ে গেছে। তাই বলছে ওই যে অসৎ গাছটি, ও তো পথিকজনের ছাতা, তলায় ঘাসের গালিচে খানি আদর করে পাতা। মানে অশ্বত্থ গাছের পাশ দিয়ে যখনই কোনো পথিক যাচ্ছে, সে একটুখানি বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নেওয়ার জন্য কবি এখানে বলছেন যে তলায় ঘাসের গালিচে খানি আদর করে পাতা। আদর করে মানে গালিচার মতন পেতে দিয়েছে যেন। পরের প্যারায় কি বলছে দেখো, চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। এখানে একটু ভালোভাবে বুঝতে হবে। চড়ছে দূরে গরু বাছুর দূরে চড়ছে, অর্থাৎ মানে বুঝতে পেরেছো তো, গরু চড়াতে যায় না, মানে গরু ধরো ঘুরে ঘুরে ঘাস খায়, বাছুর ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে। তাই এখানে বলছে, কবি বলেছেন চড়ছে দূরে গরু বাছুর, হ্যাঁ, গাছের তলায় শুয়ে, অর্থাৎ গাছের তলায় তো আর গরু বাছুর শুয়ে থাকে না, গাছের তলায় রাখাল শুয়ে আছে। যেহেতু গরু বাছুর ঘাস খাচ্ছে, রাখাল তখন কি করবে, সেই জন্য সে বিশ্রাম নিচ্ছে গাছের তলায় শুয়ে শুয়ে। একটু কবি ছন্দ মেলানোর জন্য একটুখানি জটিল করে দিয়েছে। চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। অর্থাৎ রাখাল মাটিতে শুয়ে শুয়ে দেখছে মেঘগুলো যাচ্ছে আকাশটাকে ছুঁয়ে, মানে মেঘগুলো যায়, মনে হয় না আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে একদম, সেইটাই বলছে যে আকাশটাকে মেঘগুলো ছুঁয়ে যাচ্ছে। দেখো তাহলে তারপর 3 নম্বর প্যারা কি বলছে,
খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। অর্থাৎ খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, মানে নৌকার ভিতরে যে খোল হয় তোমরা দেখেছো, ওই খোলের মধ্যে শুকনো খড়ে, মানে শুকনো খড় বলতে শুকনো যে বিচালি হয় না গরুর খাদ্য, মানে ধান চাষ করার পরে ধানটা উঠে গেলে ধানের যে গাছগুলো থাকে সেই গাছগুলোই বিচুলি হয়ে যায়, সেই বিচালিগুলো কেটে কেটে গরুকে দেয়া হয়। এবার সেই বিচুলি একসঙ্গে অনেকগুলোকে বেঁধে রাখা আছে, সেই বাঁধাটাকেই বলে খড়ের আঁটি। আর এটা শুকনো খড়ের আঁটি কেন বলছে দেখো, বিচুলি যখনই হয় মানে অর্থাৎ এই ধান গাছ যখন ধান কাটা হয়ে যায়, ধান গাছ তখন মরে যায়, মরে শুকিয়ে যায়, তারপরেই সেটা গরুর খাদ্য হয়, সেই কারণে এটা শুকিয়ে যায়, সেই জন্য বলছে শুকনো খড়। খড় মানে বিচুলি, এই খড়ের আঁটি একসঙ্গে অনেকগুলো বিচুলি বাঁধা আছে, তাই বলছে শুকনো খড়ের আঁটি। আর নৌকার মধ্যে রাখা, সেই জন্য বুঝতে পেরেছো তো। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। নদীর ধারে বাঁধা কাদের একটা বড় নৌকা আছে, তাই বলেছে। তারপরের প্যারা, নেক্সট প্যারা দেখা যাক কি বলছে। চলো তাহলে পড়ে দেখা যাক। কেউ কোথা নেই বাতাস ওড়ায়, মিহিন সাদা ধুলো, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। অর্থাৎ আমি প্রথমেই বলেছি এটা কোনো এক গরমকালের সময় লেখা হয়েছে, গ্রীষ্মকালের সময় লেখা। তাই গ্রীষ্মকালের সময় তোমরা দেখেছো তো একটু করে বাতাস হয়, আর তখন মাটিগুলো সব শুকনো হয়ে থাকে, তার জন্য ধুলো ওড়ে, তাই বলছে কেউ কোথা নেই বাতাস ওড়ায়, মিহিন সাদা ধুলো, ভর দুপুরে যে যার ঘরে, মানে ভর দুপুর, সেই কারণেই কেউ নেই, সব একদম ফাঁকা জায়গা। ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো, আর দুপুরবেলা তো মানুষজন খেয়ে দিয়ে ঘুমায়। একদম ক্লিয়ার তো। তার পরের প্যারাটা দেখা যাক। শুধুই কি আর মানুষ ঘুমায়, যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে। এখানে একটু ভালো করে বোঝার আছে, শুধুই কি আর মানুষ ঘুমায় মানে মানুষ ছাড়া তো আরো সকলেই ঘুমায়, যত জীবিত প্রাণী আছে সকলেই ঘুমায়, জীব মানেই সবাই ঘুমায়। যে জানে সেই জানে, মানে যে জানে সেই জানে, কবি লিখেছেন যে জানে সেই জানে, মানে এখানে ঈশ্বরের কথা বলা হয়েছে, ঈশ্বর হয়তো জানেন। আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে। আঁচল পেতে বিশ্বভুবন মানে এখানে আমাদের মা, অর্থাৎ প্রকৃতি মায়ের কথা বলা হয়েছে। বিশ্বভুবন অর্থাৎ বসুধা, পৃথিবী ধরিত্রীর কথা বলা হয়েছে, সেই মায়ের কোলে বিশ্বভুবন ঘুমাচ্ছে। এবার কবিতাটা আমি একবার প্রথম থেকে তোমাদেরকে ছড়া করে বলছি, একবার শুনে দেখো। ভরদুপুর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ওই যে অসৎ গাছটি, ও তো পথিকজনের ছাতা, তলায় ঘাসের গালছে খানি আদর করে পাতা, চড়ছে দূরে গরু বাছুর, গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। কেউ কোথা নেই বাতাস ওড়ায়, মিহিন সাদা ধুলো, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। শুধুই কি আর মানুষ ঘুমায়, যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে। তো বলো তোমাদের পড়া কেমন লাগছে, সকলে ভালোভাবে বুঝতে পারছো তো? যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে জানিও, আমি আরো ভালোভাবে বলে দেবো। তো একবার সংক্ষেপে শুনে নাও, আর ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, আর চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে আমি যেই ভিডিও ছাড়বো তোমার কাছে চলে যাবে। এখানে ক্লাস 6-এর বাংলা, ইতিহাস, ভূগোল, এই তিনটি সাবজেক্ট পড়ানো হবে। আমি এখানে তোমাদেরকে পড়িয়ে দেবো, খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে, প্রশ্ন উত্তরও থাকবে। তো আমি আজ এখন এই পর্যন্ত পড়িয়ে দিচ্ছি, একবার তোমাদেরকে সংক্ষেপে কবিতাটা আমি বলে দিচ্ছি সারাংশটা, আর নেক্সট ক্লাসে আমি এর থেকে প্রশ্ন উত্তর করাবো বইতে যেগুলো আছে, এবং আমি বাইরের থেকে অনেক প্রশ্ন উত্তর দেবো। খাতা পেন নিয়ে সবাই রেডি থেকো। এখানে কবি একদিন ভর দুপুরবেলা, অর্থাৎ দুপুরের সময়,
গরমকালে দেখছে একটা গাছ আছে, অশ্বত্থ গাছ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সেই গাছের তলায় খুব সুন্দর ঘাস হয়েছে। ঘাসগুলো এতটাই সুন্দর হয়ে আছে, সেগুলো যেন একদম কার্পেটের মতন হয়ে আছে। আর যখনই পথিকজন যাচ্ছে, পারলে একটুখানি তার তলায় বসে যাচ্ছে। যেহেতু রোদের সময় তাপ, তো তাপের জন্য ছায়ার জন্য তারা অশ্বত্থ গাছের নিচে বসছে, অশ্বত্থ গাছ থেকে ছায়া পাচ্ছে। ও এক রাখাল ছিল, সে গরু চড়াতে এসছে। গরু চড়ানোর সময় গরুরা যেহেতু চড়ে চড়ে ঘাস খাচ্ছে, রাখাল কি করবে? রাখাল তাই শুয়ে অশ্বত্থ গাছের ছায়ার নিচে শুয়ে গরুগুলোকে দেখছে, আর ওদিকে শুয়ে শুয়ে আকাশের মেঘগুলোকে দেখছে। মেঘগুলো যাচ্ছে, যেন মনে হচ্ছে একদম আকাশটাকে তারা ছুঁয়ে যাচ্ছে। তারপরে বলা হয়েছে একটা কাদের যেন একটা বড় নৌকা, তার মধ্যে এক গল্লা বিচুলি রাখা আছে, এক গল্লা বিচুলি শুকনো রাখা আছে। আর দুপুরের সময়, যেহেতু সেই দুপুরের সময় গরমকালে মাটিগুলো তো সব ধুলো হয়ে যায় শুকিয়ে রোদের তাপে। সেই আর কি মাঝে মধ্যে করে দুপুরবেলার সময় একটু করে হাওয়া দিচ্ছে, সেই হাওয়াতে সেই ধুলোর রং তো সাদা, সেই সাদা ধুলো উড়ে যাচ্ছে। তাই কবি এখানে বলেছেন দুপুরবেলা মিহিন সাদা ধুলো, দুপুরবেলা মিহিন সাদা ধুলোর কথা বলেছেন। আর দুপুরবেলা যেহেতু সেই জন্য সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। শুধু কি আর মানুষ ঘুমায়? কবি তাই প্রশ্ন করছে, শুধু কি আর মানুষ ঘুমায়? যে জানে সেই জানে, কে যে জানে, কবি তাই প্রশ্ন করছে। তারপর কবি একটুখানি ভেবে তারপর বলছে, না, আঁচল পেতে বিশ্বভুবন, অর্থাৎ আঁচল পেতে এই ধরিত্রী মাতা, মানে এই আমাদের বসুন্ধরা পৃথিবী আঁচল পেতে ঘুমাচ্ছে। এই হলো কবিতার মেন অংশ। তোমরা অবশ্যই কবিতাটা ভালোভাবে মুখস্থ করবে। এই কবিতাটাই খুবই সহজ কবিতা, 2-3বার পড়লেই মুখস্থ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমি কোশ্চেন অ্যান্সার করাবো। খাতা পেন নিয়ে সবাই রেডি থাকো।